আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। ধরা পড়ে গেল তো ড্যাম নামো। এমা দিদি, আমরা তাকে জানি না, তুমি কি নতুন করে বলতে এসছো যে তুমি কতটা ভয়ঙ্কর? তুমি যে কতটা ভয়ঙ্কর সেটা 26,000 লোকেরা যারা চাকরি হারিয়েছে তারা ভালো করে জানে। তুমি যে কতটা ভয়ঙ্কর সেটা অভয়ার বাবা মা জানে। তুমি যে কতটা ভয়ঙ্কর সেটা আমাদের বোন তামান্না তার মা বাবা জানে। তুমি যে কতটা ভয়ঙ্কর সেটা যাদের গরিব মানুষের টাকা চুরি করে খাচ্ছ সে গরিব মানুষটা জানে। আজকে এই ভয়ঙ্কর দিদিকে নিয়ে দারুণভাবে চাটা হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একটুও মিস করবে না। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর। তোমরা সকলেই জানো যে মুখ্যমন্ত্রী কতটা ভয়ঙ্কর। আমাদের এই মুখ্যমন্ত্রী যতদিন থেকে তিনি ছাত্র নেতা হিসেবে এসেছিলেন ততদিন থেকেই তিনি ভয়ঙ্কর। শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে আর আমরণ অনশনের মাধ্যমে তিনি জীবনে বহুত কিছু জিনিস অ্যাচিভ করেছেন। তার এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিটা সাধারণ মানুষের কাছে একটা বিশাল প্রভাব ফেলে। যে 26 দিন কি করে আমরণ অনশন করে থাকা যায় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আমাদের দিদি। পুরো সারা ভারতবর্ষের যতজন ডাক্তার আছে তারাও হয়তো জানে না কি করে 26 দিন আমরণ অনশন করে থাকা যায়। মাথায় বারবার চোট পাওয়ার পরেও স্মৃতিশক্তি এতটা ধারালো কী করে হয় এবং চুরির প্রতি এতটা ভালো বিদ্যা সেটা কি করে পাওয়া যায় সেটাই বিস্ময়কর, সত্যিই বিস্ময়কর। আর ইনি যে কতটা ভয়ঙ্কর সেটা পশ্চিমবঙ্গের মানুষ গত 14 বছরে পুরো ভালোভাবে বুঝে গেছে। আমি তার 20 দাঁত ভেঙে দেবো, আমি বলে গেলাম আপনাদের কাছে। 2011 সালে যখন তিনি ক্ষমতায় এলেন তখন কত নাটক, কত কি হয়ে তিনি ডায়লগ মারলেন, আমি বদলা নয় বদল চাই। এখন বলছেন 20 দাঁত ভেঙে দেবো। এনার একই অঙ্গে 2-3টে করে রূপ আছে। এনার পার্সোনাল জীবন নিয়ে দীপক ঘোষের বইটা যে পড়বে সে নিশ্চয়ই বুঝতে পারবে যে ইনি কোন ধরনের মানুষ। আজকে এই মুখ্যমন্ত্রী তিনি বলছেন 20 দাঁত ভেঙে দেবেন, তার মানে ইনি বদলা চাইছেন। এই মুখ্যমন্ত্রী নাকি সবার মুখ্যমন্ত্রী, ইনি একদম দয়াবান মানবিক মুখ্যমন্ত্রী। এই তার মানবিকতা, এই তার পরিচয়। এই মুখ্যমন্ত্রী তিনি যে কতটা পরিমাণে চোর আর চিটিংবাজদের সাপোর্ট করে যান বা অপরাধীদের জন্য পশ্চিমবঙ্গ একটা ভালো স্থান হিসাবে তিনি পশ্চিমবঙ্গকে তুলে এনেছেন, পরিযায়ী শ্রমিক তৈরি করার একটা স্থান তৈরি করেছেন। এইসব নিয়ে যদি কেউ প্রতিবাদ করতে যায় তাহলে তিনি তার 20 দাঁত তুলে দেবেন। 20 দাঁত ভেঙে দেবেন, তুলে দেবেন তো পরে, ভেঙে দেবেন। ইনি এমন একজন মুখ্যমন্ত্রী। শরম করো, ভগবান সে ডরো। বাংলা মনে রাখবেন, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না। বাংলা না থাকলে দেশ বিভাগ, গান্ধীজি যে শান্তি রক্ষা করেছিল তা হতো না। আর ভারতবর্ষ জয় করবার পরিকল্পনা যদি কেউ করে থাকেন দেশ স্বাধীন হবার আগে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন। দেখো, তুমি যদি গাঁজা 1 ঘন্টা আগে খাও তার একটা সাইড এফেক্ট থাকে, কিন্তু সাথে সাথে যদি তুমি কোনো একটা মিটিং করার আগে গাঁজা মেরে আসো তখন তোমার একটা আলাদা এফেক্ট পড়ে। সেই এফেক্টটা এখন দেখা যাচ্ছে। গান্ধীজি নাকি দেশভাগ বন্ধ করে দিয়েছে, রুখে দিয়েছে। তাহলে পাকিস্তান আর বাংলাদেশ কি আফ্রিকা মহাদেশ থেকে ভেঙে এখানে চলে এসছে? এই যে অশিক্ষিত মুখ্যমন্ত্রী, এ নাকি শিক্ষা দেবে আমাদের ছোট ছোট ভাই বোনেদের। তাদের স্কুলে স্কুলে লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী 19টা করে বই থাকবে। এই মুখ্যমন্ত্রী যিনি দেশভাগ কীভাবে হয়েছে জানেন না, তিনি কি হয়েছে সেটাও জানেন না। তিনি বলছেন নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত জয়ের স্বপ্ন দেখেছিল। এটা কি পাগলামো হচ্ছে না নাটক হচ্ছে? নেতাজিকে নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? সারা ভারতবাসীর ইমোশান সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মস্করা চলছে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন নেতাজি নাকি ভারত জয়ের স্বপ্ন দেখেছিলেন আজাদ হিন্দ ফৌজ বানিয়ে। এই যে মুখ্যমন্ত্রীর নাটকবাজি, এই যে ধোঁকা, এই যে মানুষকে ভুল বোঝানো, তো পশ্চিমবঙ্গের যে মানুষগুলো তোমার সেই স্টেজের সামনে বসে আছে তারা নিশ্চয়ই অশিক্ষিত মূর্খ লোক বা তোমার চটি চাঁটে, নাহলে আজকে প্রতিবাদ করতো যে নেতাজি ব্রিটিশদের তাড়াতে চেয়েছিলেন, ভারত জয়ের স্বপ্ন কোনোদিন দেখেননি। এতটা অশিক্ষিত, এতটা মূর্খ, ভারতবাসীর ভাবাবেগে আঘাত করা এই মুখ্যমন্ত্রী হচ্ছে প্রধান কাজ। আর এই আজকে ভাষা আন্দোলন নিয়ে করছে। তুই তো প্রথমে আগে আমাদের স্বাধীনতা সংগ্রামীগুলোকে সম্মান দে, তারপরে অন্য লোকের কথা বলবি। এই মুখ্যমন্ত্রী তিনি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি এদের কথা। আজকে তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে উনি নাকি স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা সংগ্রামীদের সাথে সেলুলার জেলে দেখা করেছিলেন। ইনার কোন কথাটা কখন কিভাবে নেবে, যে নেবে সে পুরো কোমায় চলে যাবে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে। আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে
উদ্বাস্তু কলোনিদের কাছে। ওই দুষ্ট লোক, ওই ঢ্যামনা লোকগুলো হচ্ছে তোমাদেরই দলের কোনো নেতা মন্ত্রী হবে হয়তো, তা সে হয়তো কোনো একটা প্রমোটারের থেকে টাকা খেয়েছে, দিয়ে সেই নোটিশগুলো পাঠিয়েছে। কারণ আমরা দেখছি পশ্চিমবঙ্গে এক একটা ঝুপড়িতে এক একদিন করে আগুন লাগছে, সেই আগুনগুলো কী করে লাগছে সে তার জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সেই আগুন লাগার পরে ওই জায়গাগুলো প্রমোটিংয়ে দিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী, দিয়ে কোটি কোটি টাকা নিয়ে ভোটে খরচা করছে। আজকে মুখ্যমন্ত্রীর যত ভাইপোরা আছে বা তার ভাইরা আছে বা তার অবৈধ সন্তানরা আছে, সবাই কিন্তু তারা বড় বড় বাড়ি বড় বড় গাড়ি করে নিচ্ছে এই প্রমোটিংয়ের ব্যবসা থেকে। আজকে এই যে মিথ্যাচার হচ্ছে প্রত্যেকটা জায়গায় গেলে, যে কেন্দ্র সরকার উচ্ছেদ করছে, আরে কেন্দ্রের জায়গায় যদি কেউ বসে থাকে তাকে তো কেন্দ্র সরকার উচ্ছেদ করবে, নাকি তোমার মতো বাংলাদেশি রোহিঙ্গাদের এনে এখানটায় ভাত ডাল করে খাওয়াবে? আজকে বাংলাদেশের এক অভিনেত্রী, তার কাছে আমাদের পশ্চিমবঙ্গের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গবাসীকে বাইরের রাজ্যে গিয়ে হেনস্থা হতে হবে নাকি? তাদেরকে মালা দিয়ে বরণ করে কাজে রাখবে? পশ্চিমবঙ্গে তো বাংলাদেশিতে ভরে দিয়েছো, আর কদিন পরে দেখবে এই পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থাকবে না। বিজেপির নয় কোনো হারমাদ, নয় সিপিএম এর কোনো ওস্তাদ। আগে যেগুলো সিপিএম খুন করতো এখন সেগুলো বিজেপিতে গেছে। কিছু কিছু মানুষ আছে যারা তার অক্ষমতাটা অন্য কারোর উপরে দোষ দিয়ে ঠেলে দেয়। সেরকম আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তার অক্ষমতাগুলোকে ঢেকে রাখার জন্য তিনি সিপিএম, বিজেপি, কংগ্রেস সবার নামেই দোষ দিতে থাকেন। এই কংগ্রেস যাদের সাথে তিনি ইন্ডিয়া জোটের শরিক হিসাবে আছেন, সেই কংগ্রেসকে এখানটায় তিনি তার মা বাবা তুলে গালাগালি করেন। মানে মুখ্যমন্ত্রী একটা সাপ হচ্ছে, সাপটাকে দুধও খাবেন আবার তাকে বিষ দিয়েও মেরে ফেলবেন। মুখ্যমন্ত্রী এমন একজন সৎ এবং নির্ভীক মানুষ যে তিনি যখন বিজেপিতে ছিলেন তিনি তখন বিজেপির হয়ে কাজ করতেন, এবং নাকি তিনি পুরো ভারতবর্ষে এখন যত যাই ট্রেন হচ্ছে যা হচ্ছে সব নাকি তিনি করে এসেছিলেন। আর বর্তমান দিনে যত উন্নতি হচ্ছে ট্রেনের, সেগুলো আমাদের ইঞ্জিনিয়ারগুলো তো বেকার, ওরা বাংলা চোলাই মদ খেয়ে কাজ করে, কাজে মন নেই। যা করার মুখ্যমন্ত্রী করে এসেছিলেন। উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার, উনি হচ্ছেন আর্কিটেকচারের একদম পারফেক্ট একজন আর্টিস্ট। ইনি সব পারেন, কোনো কিছু পারেন না এরকম নেই। তিনি রুটি বেলা থেকে শুরু করে চণ্ডী পাঠ, তা থেকে আবার আল্লাহর কাছে কোরআন পাঠ, সব কিছুই তিনি পারেন। আমাদের এই মুখ্যমন্ত্রী তিনি এতটাই শিক্ষিত যে এনাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাওয়ার্ড দিয়েছে, এবং তাকে ডিলিট উপাধিও দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এবার পশ্চিমবঙ্গের মানুষ লাথি দেবে, যেতে তো হবেই। যেতে হবে। এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি। আমি সেদিন বুঝতে পারিনি যাদের জন্য লাঠি খেয়েছিলাম, যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম, যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি, সেইখানে এত টাকার খেলা, এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি। নন্দীগ্রামের মানুষ তথা পশ্চিমবঙ্গের বাদবাকি মানুষ তারাও বুঝতে পারেনি যে সিপিএম সরকার যতবার সব মিছিলে গুলি চালিয়েছে, গুলিটা খালি লেগেই বেরিয়ে গেছে, মুখ্যমন্ত্রীর গায়ে এতটুকু টাচ করেনি। বাদবাকি বহু লোক মারা গেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কিছু হয়নি। এটাও তো নন্দীগ্রামের মানুষ ভাবেছে। আর নন্দীগ্রামের মানুষ এই যে আন্দোলন, এই যে নাটক, তাপসী মালিকের দেহ নিয়ে ব্যবসা, নন্দীগ্রামের যে সাধারণ মানুষের উন্নয়ন যেটা সিপিএম চেয়েছিল, সেটা থেকে মুখ্যমন্ত্রী ঘুরিয়ে দিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী জানেন যে এরা যদি পড়াশোনা করে চাকরি করে তাহলে তো আর আমাকে কোনোদিন ভোট দেবে না, তাই না? আর মুখ্যমন্ত্রী তিনি কিভাবে বেঁচে যেতেন প্রত্যেকটা গুলির হাত থেকে, সেটাই আমাদের জানার সব থেকে বড় ব্যাপার আছে। এই মুখ্যমন্ত্রী তিনি অনশনও করেছিলেন, এবং 26 দিন তিনি জল পর্যন্ত না খেয়ে শুয়েছিলেন। তারপরে তিনি হেঁটে হেঁটে হসপিটাল পর্যন্তও গেছিলেন। এমন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসী আর কোনোদিন দেখেনি, আর ভবিষ্যতে দেখবেও না। কারণ ইনাকে পাতাল লোকে পাঠানো হবে, ইনি ওপরে এনার স্বর্গে যাওয়ার কোনো অধিকার নেই। ফের স্বর্গে গেলে সেখান থেকেও টাকা ঝেড়ে খেয়ে নেবে, কারণ এর তো শুধু ঝাড়া স্বভাব না, ঝাড়তে ভীষণ ভালোবাসে। তুমি রাস্তা দিয়ে যাও না, তোমার মানিব্যাগ ঝেড়ে দেবে। এই যে 26,000 জন চাকরি প্রার্থী, যাদেরকে অভিজিৎ গাঙ্গুলি তিনি 8,000 জন অশিক্ষিত শিক্ষক আছেন যাদেরকে শনাক্ত করেছিল, এই রাজ্য সরকার পুরো চাকরিটাই ঝেড়ে দিল। মানে যেদিক দিয়ে যাচ্ছে সব কিছু ঝেড়ে দিচ্ছে। আশা থেকে সারদা ঝাড়ছে, তারপরে কয়লা, গরু, বালি ঝেড়েছিল, তারপরে চাকরি ঝাড়লো, এরপরে 100 দিনের কাজের টাকা ঝেড়েছে। পুরো ঝেড়ে ঝেড়ে পশ্চিমবঙ্গটাকে পুরো বাদ দিয়ে দিচ্ছে, ভারতবর্ষের মানচিত্র থেকে ধীরে ধীরে বিলুপ্ত করে দিচ্ছে। এর বদলা আমি নিয়ে নেবো গদ্দার, চিরকাল তোমার বিজেপি থাকবে না। বলি বদলা তো নিচ্ছ, আর কত বদলা নেবে? সাধারণ মানুষের টাকা খেয়েছো, সাধারণ মানুষকে ভাতার নামে ভুল বোঝাচ্ছ, সাধারণ মানুষকে তুমি গরিব বানিয়ে রাখতে চাইছো, ছেলে মেয়েদের শিক্ষা কেড়ে নিচ্ছ, গ্রামে গ্রামে তুমি সাধারণ ছেলে মেয়েদেরকে পাচার করে দিচ্ছ ভারতের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে। তারপরে তুমি 100 দিনের কাজের টাকা মেরে খেলে, 26,000 জন শিক্ষককে পথে বসালে, অভয়াকে কেড়ে নিলে, আমাদের দেশের তরুণ ডাক্তার। আবার তুমি তামান্নাকে মারলে, তোমার দলের নেতামন্ত্রীরা তারা নাটকবাজি করছে। আর কত কত বদলা নেবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে? তোমার দলের যে ফিরাদ হাকিম, সে রাস্তায় ঘুরে বেড়াতে পারছে না, সে এখন যাচ্ছে জয় বাংলা স্লোগান দিতে। কলকাতার সব রাস্তাগুলো ভেঙে গেছে। আর মানুষের প্রতি কত বদলা নেবে? কত? আর কতদিন এই ব্যথায় কষ্ট পাবেন বলুন তো? আসুন এগিয়ে এসে এক ফাইল বাম সংগ্রহ করুন। দেখছেন না টাকা ধরা পড়ছে, বান্ডিল পর বান্ডিল টাকা।
আমরা দেখেছি পশ্চিমবঙ্গে টাকা নিয়ে কত রাজনীতি হয়েছে। পার্থর বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা, কেষ্টর ঘর থেকে কোটি কোটি টাকা, গরু চুরির সমস্ত নথি উদ্ধার হয়েছে। তোমাদের তো মন্ত্রিসভার আধা মন্ত্রিসভা জেলে, তোমাদের বিধায়ককে ইডি অ্যারেস্ট করতে গেলে সে পুকুর ফোনকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এবং তোমাদের পুলিশরা তারা রাস্তায় মার খাচ্ছে। আমরা তো দেখছি টাকা নিয়ে কত সুন্দরভাবে খেলা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে, ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে। আর তৃণমূলের যদি 1 টাকাও পায়, এই টাকার বান্ডিল, এই হয়েছে ওই হয়েছে, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে। আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন, মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে। সত্যি সংবাদ মাধ্যমকেও এরা টার্গেট করতে ছাড়ছে না। এই মুখ্যমন্ত্রী তিনি নাকি একজন সাংবিধানিক প্রধান, কোনটা সাংবিধানিক আর কোনটা অসাংবিধানিক সেটা তিনি বুঝতে পারেন না। তিনি এতটাই মায়াবী মনের মানুষ যে তার মায়ায় কিন্তু সবাই আটকে যায়। এই মায়া তার সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। আর কটা দিন দাঁড়ান, 2026-এ ভোট আসুক, তিনি পশ্চিমবঙ্গটাকে পুরো ধ্বংস করে চলে যাবেন সুইজারল্যান্ড বা অন্য কোনো জায়গায়। ওখানে গিয়ে ভাইপোকে নিয়ে অনেকটাই সুখে থাকবে। কথা বলতে পারে না, যেন মুখে লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদি বাবু। কথা বলতে পারুক কি না পারুক সেটা সব থেকে বড় কথা নয়, কিন্তু তোমার যে মিথ্যে কথা বলা প্র্যাকটিস, তুমি যে ঢপবাজি করো, তুমি যে জুলুমবাজি করো সাধারণ মানুষের উপরে, তোমার কথাই শেষ কথা। তার কারণ হচ্ছে খিদিরপুর বাজারে আগুন লাগার সময় আমরা দেখেছিলাম যে ওখানকার কোনো একজন মানুষ তিনি বলে ফেলেছিলেন যে এই যে প্রতিশ্রুতি দিচ্ছ, এই প্রতিশ্রুতিটা হবে কবে? তখন তুমি কি বলেছিলে জানো তো? তুমি কি সব জানো নাকি? তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কথা বলতে জানে না, পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো কথা বলতে জানে না, তাদেরকে মোদিবাবু প্লাস্টিক লাগিয়ে দিয়েছে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ভালো কথা বলতে জানে। উনি কিন্তু মিথ্যা কথাগুলো ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবেন যে কালকে সকালে ঘুম থেকে উঠে কি মিথ্যা কথা বলবো। যদি তোমাদের বিশ্বাস নয় তাহলে নেতাজি ইন্ডোরের কথাগুলো দেখো, প্ল্যান ABCDE কত প্ল্যান তিনি রেডি করে রেখেছিলেন, কিন্তু আমাদের শিক্ষকদের চাকরি তিনি বাঁচাতেই পারলেন না। কত পাতেলা। তৃণমূল নিজের মধ্যে কোনো ভুল করতে পারে, কেউ কারোর সাথে ঝগড়া করতে পারে, কিন্তু কোনো সাধারণ মানুষকে গিয়ে বলবে যে তোমার গলা কেটে নেব, তোমার মুন্ডু কেটে নেব, তোমার মুন্ডু কেটে ফুটবল খেলবো, এটা তৃণমূলের কাজ নয়। একদম, এটা কিন্তু তৃণমূলের কাজ নয়। তৃণমূলের কাজ কোনটা সেটা আমি তোমাকে বলি। তৃণমূলের কাজ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যত তোলাবাজি হয়, জুলুমবাজি হয়, সেই জুলুমবাজি থেকে দু দলের মধ্যে ভাগ হওয়া নিয়ে দমে মারামারি হয়। কারণ আমরা দেখেছি যে গত মাসে, আগের মাসে মানে জুলাই মাসে 4 জন তৃণমূল নেতা খুন হয়েছে, তাও আবার তৃণমূল নেতারই হাতে। এই তৃণমূল নেতাদের টাকা তোলা নিয়ে বচসা, জমি নিয়ে বচসা, প্রমোটিং নিয়ে বচসা, এই সব কিছুর জন্য আজকে তৃণমূল নেতারা খুন হয়েছে। সত্যি তোমাদের দলের মধ্যেই হয়, কিন্তু তার যে পরিবারের লোকেরা তারা যে অনাথ হয়ে গেল, তাদের ঘরের যে একটা মানুষ সে যে চলে গেল, তারা খাবে কি, তারা থাকবে কিভাবে, এটা নিয়ে কি তুমি ভেবেছো? তুমি আজকে ক্যামেরার সামনে স্বীকার করছো যে তুমি দাঙ্গাবাজ এবং তুমি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। তোমাদের দলের ভেতরে লোকেরা মারামারি করছে কেন? তুমি এমন একজন মুখ্যমন্ত্রী যার খালি নামেই মুখ্যমন্ত্রী, কাজে কর্মে কিছু নেই। শুকনো কলসি বেশি বাজে, এটা শুনেছো তো? সেই শুকনো কলসিটা হচ্ছে তুমি। তোমার কলসিতে জলও নেই, বয়স তো হয়েছে। আরে কাজ যেদিন করলে আপনাদের নয়, আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো। তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি। এই মানবিকতাকে ভালোবেসে তিনি কেষ্টমণ্ডলকে তিনি বীরভূমের কোর কমিটির প্রধান বানিয়েছেন। এই মানবিকতাকে ভালোবেসে সে লিটন হালদারকে যে এত গালি দিয়েছিল তার মা বউকে নিয়ে, তৃণমূলের নেতা তো, তাই তিনি ভালোবেসে আজকে কেষ্টকে এত দূরে নিয়ে এলেন, এত উপকার করলেন কেষ্টমণ্ডলের, তাকে এখনও বীরভূমের প্রধান হিসেবে বসিয়ে রেখেছেন। আমাদের মুখ্যমন্ত্রী খুব মানবিক, এত মানবিক মুখ্যমন্ত্রী, তাকে সত্যি আমরা বুঝতে পারিনি যে তিনি এতটা মানবিক বলে আজকে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় তিনি মন্দির বানাচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা তিনি একে ওকে বিলিয়ে বেড়াচ্ছেন। আজকে একটা তৃণমূল নেতা দুজনের মধ্যে মারামারি করে মরেছে, তাদেরকে তিনি টাকা দিচ্ছেন। এই টাকাগুলো তো বাপের টাকা নয়, তো এগুলো দেওয়ার আগে 7 বার ভাবা উচিত। পুজো কমিটিকে পুজো করার জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটির ভাঁড়ে মা ভবানী, গ্রামের ভেতরের রাস্তাগুলো, সেগুলো মানুষজন যাওয়া আসার উপযুক্ত নেই। এমনভাবে তিনি পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছেন যে মদ আর মাংস দিয়ে মোটামুটি ভোটটা তাকে এনে দিতে হবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের নীতি এবং আদর্শ, আর এটা হচ্ছে মানবিকতা। মাদারের বাচ্চা সার গুটিয়ে দেয়, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুটিয়েছি। কিন্তু মনে রাখবেন, এদের আজকে কাজ কি? মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন। বিজেপি, CPM আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে, আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে দাও, আর ওরা করলে হঠাৎ একদিন বলল বোমা ফাটাও, বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই? ও মা, দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। হ্যাঁ দিদি, আমরা ঘুষ খেকো এবং চাল খেকো এবং বিভিন্ন রকমের মেয়ে খেকো, আবার পশ্চিমবঙ্গে মাতাল খেকো,
বিভিন্ন রকমের বাঘ দেখেছি। আর পশ্চিমবঙ্গের দুর্নীতি খেকোটা আমি এখন দেখছি, যিনি স্টেজের উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। তো চাকরি খেকো সিপিএম কি না বিজেপি কি না সেটা আমরা জানি না, কিন্তু তোমরা যে ঘুষ খেকো সেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। পার্থ চ্যাটার্জি এখনও জেলে আছে। যদি তোমাদের ওই চাকরিতে কোনো দুর্নীতি হয়নি, যদি সেই চাকরির দুর্নীতিতে যদি কোনো অশিক্ষিত শিক্ষক নিয়োগ হয়নি, তাহলে পার্থ চ্যাটার্জিকে তুমি বার করছো না কেন? সেই পার্থ চ্যাটার্জির কেস নিয়ে তুমি সুপ্রিম কোর্টে যাচ্ছ না কেন? আমাদের মনে গভীর প্রশ্ন, কুণাল ঘোষকে কেন জেল খাটালে সেটা বলো, দিলে আমরা ঠিক বিশ্বাস করে নেব। ইম্পসিবল। এটা মকারি চলছে। ইজ ইট এ মকারি অফ ডেমোক্রেসি? সত্যিই তো এটা মকারি চলছে। এই নিজে 14 বছর ধরে মানুষকে লুটেছেন, এই নিজে 14 বছর ধরে যত সব অশিক্ষিত মূর্খ লোকেদের চাকরি দিয়েছেন, এটা কি সত্যিই মকারি চলছিল? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে তিনি যদি এই দুর্নীতিগুলোর খবর না রাখেন, পশ্চিমবঙ্গের চিটফান্ডগুলোর খবর না রাখেন, তাহলে ইনি মুখ্যমন্ত্রী থাকা আর না থাকা দুটোই সমান। তো এই মুখ্যমন্ত্রী তিনি যতই বলেন আমি মানুষের জন্য লড়ছি, ইনি যে কী লড়ছেন, মানুষের যে কোথায় কী কামড়ে দিচ্ছেন সেটা আমরা ভালো করে জানি। এ একটা হচ্ছে বিষধর সাপ, কিং কোবরা, জানো তো? এ হচ্ছে সেই, এ কিং নয়, এ হচ্ছে কুইন কোবরা। আমাদের মুখ্যমন্ত্রী তিনি কুইন কোবরাই বটে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। মনে রেখো, অনেক চাকরি খেয়েছো, জনগণ এখন তার জবাব দেবে। জনগণ তোমার চাকরি খাবে, রক্ষা করো, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। জনগণ তো বোকা। জনগণ যদি বোকা না হতো, তোমার এই যে কথাটা যে সুভাষচন্দ্র বসু নাকি ভারত জয় করতে চেয়েছিল, এই কথাটা শুনে নিশ্চয়ই তোমাকে ওখানটায় ধরে উত্তম মধ্যম দিত। যখন দেয়নি তো জনগণ আর তাদের চাকরি খাবে? তাদের তো অলরেডি চাকরিই নেই, তাদের তো চাকরি নেই, কিন্তু তোমার চাকরিটা ওটাও জনগণ পার্মানেন্ট করে দেবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষকে মূর্খ রাখা এবং গরিব রাখার দায়িত্বটা তুমি নিয়ে নিয়েছো। কি করলি তুই? বিজেপি আর একটা সিপিএম লজ্জাও করে না। কাগজগুলোকে দিয়ে বলাচ্ছে সিপিএম একটু একটু বাড়ছে। বাড়ছে কি করে? বিজেপির দয়ায়। দেখেছেন, আমরা যখন ছিলামই না, চিটফান্ড এলো, ওই সুজন চক্রবর্তীরা সারদাকে নিয়ে এলো, বারুইপুরে গিয়ে প্রোগ্রাম করলো। যত চিটফান্ডের মালিকানা করেছে সিপিএম এর আমলে, আর অ্যারেস্ট হলাম কারা? আমরা গাধাগুলো। দিদি, তুমি গাধা নাকি তুমি নটি বিনোদিনী সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে। তোমার দলের বর্তমান এখন যে মুখপাত্র এবং রাজ্যসভার সাধারণ সম্পাদক হচ্ছেন আমাদের কুণাল বাবুগো। এখন যিনি বিজ্ঞ বিচির মতো কথা বলেন, এরকম করে বসে থাকেন, তারপরে এরকম করে বলে তিনি বলতে থাকেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তো আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন নাকি তিনি গাধা, তারা অ্যারেস্ট হয়েছেন। আরে কুণাল ঘোষ প্রিজন ভ্যানের সামনে এসে বলেছিল পশ্চিমবঙ্গের সবথেকে বড় চোর হচ্ছে তুমি, মমতা ব্যানার্জি সবথেকে বড় চোর, এবং মমতা ব্যানার্জি হচ্ছে সবথেকে বড় সুবিধাভোগী সারদার। এখন সিপিএম এনেছে না, সিপিএম এনেছিল হয়তো ঠিক আছে, কিন্তু তার সবথেকে বড় সুযোগ সুবিধা কে নিয়েছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি বলিনি, কুণাল ঘোষ নিজেই বলে গেছে। আর সেই মালটাকে নিয়ে এখন মুখ্যমন্ত্রী তার দলের মুখপাত্র বানিয়ে রেখে দিয়েছে। 3-4 বছর জেল খেটে আসার পরে মুখ্যমন্ত্রীর কাছে ভালো ছেলে হবে না তো কী হবে? এই পার্থ বেরিয়ে আসুক না, পরের মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জি না হয়েছে। কারণ নরেন্দ্র মোদীর রাগ সিপিএম এর ওপরে নয়, নরেন্দ্র মোদীর রাগ মমতা ব্যানার্জির ওপর রাগ। তার কারণ আমাকে ধমকে চমকে লাভ নেই। একদম, নরেন্দ্র মোদীর রাগ হচ্ছে মমতা ব্যানার্জির ওপরে, সিপিএমের রাগ হচ্ছে মমতা ব্যানার্জির ওপরে। কিন্তু সিপিএম সেই রাগে গুলিও চালিয়েছিল, একটা গুলি মমতা ব্যানার্জিকে লাগেনি, সবকটা গুলি বাদ বাকি লোকগুলোকে লেগেছে, অনেক লোক মারা গেছে। মমতা ব্যানার্জির কিন্তু কিছু হয়নি। ড্রামাবাজি আর ইনার যে ধাপ্পাবাজি, এই দুটোতে তিনি তো সবার আগে ছিলেন। তাই এমন নটঙ্গী মহিলা পশ্চিমবঙ্গবাসী আর হয়তো দুটো দেখেনি। 21শে জুলাইতে যেই পুলিশেরা তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে বাঁচিয়েছিল, আজকে সে বলে নাকি পুলিশেরা গুলি চালিয়েছিল। আর পুলিশেরা যদি গুলি চালাবে তাহলে তোকে কেন বাঁচিয়েছিল? তোকেই তো আগে মারতো, তাই না? আমাকে কেউ ভয় দেখালে না, আমি তাকে চমকাই। আমায় চমকালে আমি গর্জাই, আমায় গর্জালে আমি বর্ষাই, আমাকে কেউ বর্ষালে আমি উতরাই। আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইবো, নজরুল গাইবো, কখনো আঁকবো, কখনো মানুষের কথা বলবো। দয়া করো দিদি, দয়া করো, ক্ষমা করে দাও। তোমার গান তুমি গেও না, তুমি কারোর মানুষের কথা বলো না, কারণ মানুষের কথা বলতে গেলেই তুমি এখন উল্টোপাল্টা শুনবে। কারণ তুমি জানো যে তোমার দলে যত চুরি চামারি হচ্ছে সব কটার হেড হচ্ছে তুমি। তাই তুমি একটু চেপে যাও দিদি, তুমি সেরকম করো না, দয়া করো। কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো, আমি কিন্তু পশ্চিমবঙ্গের সব যত টাকা পয়সা আছে সব নিয়ে বিদেশে চলে যাব। আমাকে যদি কেউ চোখ দেখায় আমি কিন্তু শুনবো না, আমি কিন্তু কিছু জানি না। তো কি বাঙালি, ভিডিওটা ভালো লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং এই অভিনেত্রীর জন্য দুটো একটা কথা কমেন্টে লিখে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং দেখতে থাকো বাংলার কোণে।